আপনাদের সঙ্গে আছি আমি ডক্টর তুষারকান্তি অগস্তি। আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং এবং নতুন বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ফাইবারস। কারণ পাড়ার মোড়ে মোড়ে চায়ের দোকানে আমরা এই ফাইবারস নিয়ে খুব আলোচনা শুনতে পাই। আমরা প্রায় শুনতে পাই ডাক্তারবাবুরা বলেন বেশি ফাইবারস যুক্ত খাবার খাওয়া খুব ভালো, এবং এই হরলিক্সে অনেক ফাইবারস আছে ইত্যাদি এবং ইত্যাদি। অধিকন্তু আমার মনে হয় বেশিরভাগ লোকেরই এই ফাইবারসগুলোর সম্বন্ধে কোনো সঠিক এবং বৈজ্ঞানিক ধারণা নেই। সেই জন্যই আজকে আমাদের এই ফাইবারস নিয়ে আলোচনা। এই ফাইবারস সম্বন্ধে আলোচনা করার আগে সবাইকে আমার একটা অনুরোধ, হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের ওপর বাংলায় সহজ করে লেখা আমার একটা ছোট্ট বই আছে। সেই বইটা কেনার এবং পড়ার জন্য, কারণ এই বইটা পড়লে আপনাদের মনের মধ্যে হাই ব্লাড প্রেশার নিয়ে যা যা প্রশ্ন আছে সে সবেরই উত্তর পেয়ে যাবেন। এই বইটা কিনতে গেলে ভিডিওতে দেওয়া কিউআর কোডটা স্ক্যান করলে লিংক পেয়ে যাবেন ওয়েবসাইটে। এর দাম মাত্র 219 টাকা। আমাজনের মাধ্যমে কিনতে গেলে এই বইটার দাম অনেক পড়ে যাবে, কারণ এই বইটা ইউএসএ থেকে প্রিন্ট হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে বিক্রি হচ্ছে। তাই আমাজন এটা ডলারে বিক্রি করে এবং এই ডলারটাকে টাকাতে পরিণত করলে অনেক টাকা হয়ে যায়, প্রায় 1200 থেকে 1300 টাকা পর্যন্ত। তাই আমার সবাইকে অনুরোধ, উপরের কিউআর কোডটা স্ক্যান করে লিংক নিয়ে বইটা কিনতে। তাহলে আপনি মাত্র 219 টাকায় বইটা পেয়ে যাবেন। এবারে আমরা আসব আমাদের মূল আলোচনায়, অর্থাৎ ফাইবারের আলোচনায়। প্রথমে আমরা জানব ফাইবারস কাদের বলা হয়। ফাইবারস হলো সেই সমস্ত পদার্থ যাদের অণুগুলো দেখতে লম্বা লম্বা সুতোর মতন, অর্থাৎ যে অণুগুলোর দৈর্ঘ্য ওই অণুগুলোর প্রস্থের থেকে অনেক বেশি। এই হচ্ছে ফাইবারের অণুর ছবি। এই অণুগুলো দেখতে লম্বা লম্বা সরু সুতোর মতন। এই প্রত্যেকটা অণু আবার অনেকগুলো ছোট ছোট অণু দিয়ে তৈরি। যেমন এই একটা সেলুলোজের অণু, এই সেলুলোজের অণুটা এই একটা ছোট অণু গ্লুকোজের অণু, এই একটা ছোট গ্লুকোজের অণু, এই একটা ছোট গ্লুকোজের অণু। এরা পরস্পর লম্বা লম্বিভাবে যুক্ত হয়ে থাকার জন্য এই সেলুলোজের অণুটাকে দেখতে লম্বা সরু সুতোর মতন। এই হচ্ছে সেলুলোজের অণু। দেখুন প্রত্যেকটা অণু লম্বা সরু সুতোর মতন। এই জন্য এই অণুগুলোকে বলা হয় ফাইবারস, বা এই পদার্থটাকে বলা হয় ফাইবার। আমাদের চারিদিকে যত ফাইবারস আছে সেই সমস্ত ফাইবারস গুলোকে প্রথমে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, সিনথেটিক ফাইবারস এবং ন্যাচারাল ফাইবারস। সিনথেটিক ফাইবারসের উদাহরণগুলো হলো পলিয়েস্টার, রেয়ন, অ্যাক্রাইলিক ইত্যাদি। যা ন্যাচারাল ফাইবারস গুলোকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি, প্রাণী জগৎ থেকে প্রাপ্ত ফাইবারস এবং উদ্ভিদ জগৎ থেকে প্রাপ্ত ফাইবারস। এখন আমরা এই উদ্ভিদ জগৎ থেকে প্রাপ্ত সমস্ত ফাইবারস গুলো, যেগুলো আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি এবং আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী, সেইগুলো নিয়ে আলোচনা করব, এবং এইগুলোকেই আমরা শুধু ফাইবারস বলে অভিহিত করে থাকি। যেহেতু বিভিন্ন খাদ্যের মাধ্যমে আমরা এই ফাইবারসগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি, সেই জন্য এই ফাইবারসগুলোকে বলা হয় ডায়েটারি ফাইবারস। অন্যদিকে যে সমস্ত ফাইবারসগুলো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি না, সেইগুলোকে বলা হয় নন ডায়েটারি ফাইবারস। এই নন ডায়েটারি ফাইবারসগুলো নিয়ে আমরা আর কোনো আলোচনা করব না। আমাদের পরবর্তী সমস্ত আলোচনা হবে এই ডায়েটারি ফাইবারসগুলো নিয়ে, এবং এই ডায়েটারি ফাইবারসগুলোকে
আমরা সবাই শুধু ফাইবারস বলে থাকি। তাহলে উদ্ভিদ জগতে অবস্থিত সমস্ত ফাইবারসগুলো যেগুলো আমরা খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি এবং যেগুলোকে আমরা শুধু ফাইবারস বলে থাকি, তার উপর আলোচনাটাকে আমরা 3টে ভাগে ভাগ করে নেব। প্রথম ভাগ হলো এই ফাইবার জিনিসটা কি, অর্থাৎ ফাইবারের কেমিস্ট্রি নিয়ে। আলোচনার দ্বিতীয় ভাগ হলো কোন কোন খাবারে কতটা ডায়েটারি ফাইবার আছে। তৃতীয় ভাগের আলোচনাটা হলো খাবারে ফাইবারের পরিমাণ বেশি থাকলে তার সুবিধে এবং অসুবিধে। ফাইবারসের আলোচনার প্রথম পর্বে আমরা আলোচনা করব ফাইবারসের কেমিস্ট্রি নিয়ে। উদ্ভিদ জগৎ থেকে প্রাপ্ত বিভিন্ন খাবারের মধ্য দিয়ে আমরা যে বিভিন্ন রকমের ফাইবারসগুলো খেয়ে থাকি তার রাসায়নিক নামগুলো হলো সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, লিগনিন, পিসাইলিয়াম, ইনিউলিন, গাম ফাইবার ইত্যাদি এবং ইত্যাদি। এরা সবাই কিন্তু পলিস্যাকারাইড জাতীয় কার্বোহাইড্রেট, অর্থাৎ এখানে অনেকগুলো গ্লুকোজের বা স্যাকারাইডের অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে তৈরি হওয়া একটা বড় অণু। আমি এই ছবি আগেও দেখিয়েছি, আবার দেখাচ্ছি। এটা হলো সেলুলোজ নামক এক ধরনের ফাইবারের অণুর গঠন। এখানে গ্লুকোজ বা স্যাকারাইডের অণুগুলো অনেকগুলো অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে আছে। যেহেতু অনেকগুলো অণু যুক্ত হয়ে আছে সেই জন্য এতে বলা হচ্ছে পলি, এবং যেহেতু এগুলো গ্লুকোজের অণু বা স্যাকারাইডের অণু সেই জন্য এগুলোকে বলা হচ্ছে পলিস্যাকারাইড। আর আমরা এটা নিশ্চয়ই জানি যে গ্লুকোজ এক ধরনের কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, সেই জন্য সমস্ত ফাইবারস হলো এক ধরনের পলিস্যাকারাইড জাতীয় কার্বোহাইড্রেট। এখন আমরা জানবো উদ্ভিদ জগৎ থেকে প্রাপ্ত বিভিন্ন খাদ্যের মধ্যে অবস্থিত বিভিন্ন ধরনের ফাইবারসের বা অণুগুলোর বৈশিষ্ট্যগুলো কি কি। এদের বৈশিষ্ট্যগুলো হলো এদের অণুগুলো সুতোর মতন লম্বা। আমি আগেই বলেছি এই যে ফাইবারসের অণুগুলো এগুলো সুতোর মতন লম্বা। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এদের একমাত্র উদ্ভিদ জগতেই পাওয়া যায়। তৃতীয় বৈশিষ্ট্য হলো উদ্ভিদ জগৎ থেকে প্রাপ্ত এই ফাইবার জাতীয় খাদ্যগুলো যখন আমাদের অন্ত্রে ঢোকে তখন এই অণুগুলো হজম হয় না, অর্থাৎ গ্লুকোজের অণুগুলো পরস্পরের থেকে আলাদা হয়ে যায় না। আর একটু বুঝিয়ে বললে ব্যাপারটা পরিষ্কার হবে। আমরা যখন আলু, ভাত, চিড়ে, মুড়ি ইত্যাদি খাই তখন তার মধ্যে থাকে এই স্টার্চ জাতীয় পলিস্যাকারাইড জাতীয় কার্বোহাইড্রেট। এখানে গ্লুকোজের অণুগুলো পরস্পরের সাথে কিন্তু লম্বালম্বিভাবে যুক্ত নয়, সেই জন্য স্টার্চ এক ধরনের ফাইবারস নয়, যেহেতু এর অণুগুলো লম্বা সরু সুতোর মতন নয়, ব্রাঞ্চিং। আমরা যখন ভাত, মুড়ি, চিড়ে, আলু ইত্যাদি খাই তখন অন্ত্রে যাওয়ার পরে এই স্টার্চ জাতীয় খাদ্য হজম হয়ে যায়, তার মানে গ্লুকোজের অণুগুলো পরস্পরের থেকে আলাদা হয়ে যায়। তারপরে প্রত্যেকটা গ্লুকোজের অণু রক্তের মধ্যে ঢোকে। কিন্তু সেলুলোজ নামক যখন ফাইবারস জাতীয় পলিস্যাকারাইড আমরা খাই, যেটা স্টার্চের মতো ও অনেকগুলো গ্লুকোজের অণু দিয়ে তৈরি, সেখানে গ্লুকোজের অণুগুলো কিন্তু পরস্পর থেকে আলাদা হয়ে যায় না, সেই জন্য স্টার্চের গ্লুকোজের অণুগুলো রক্তে ঢুকতে পারে না। গ্লুকোজের অণুগুলো যেমন ছিল তেমনই থাকে, সেজন্য আমরা বলি এরা হজম হয় না। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ফাইবার জাতীয় খাদ্যের। ফলে হজম হতে পারে না বলে ওরা, অর্থাৎ ফাইবারসের অণুগুলো অন্ত্র থেকে রক্তের মধ্যে শোষিত হতে পারে না বলে ওরা, অর্থাৎ ফাইবারসের অণুগুলো সোজা পায়খানার বা স্টুলের সঙ্গে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। এদের আরো একটা বৈশিষ্ট্য হলো, অর্থাৎ এই ফাইবারসের অণুগুলোর আরো একটা বৈশিষ্ট্য হলো এরা
যখন আমাদের অন্ত্রের মধ্যে থাকে তখন এরা প্রচুর জল শোষণ করে ফুলে যায়, ফলে এদের আয়তন খুব বেড়ে যায়। সেই জন্য এই সমস্ত ফাইবারসগুলো খেলে পায়খানার বা স্টুলের আয়তন বাড়ে, ফলে ইন্টেস্টিনের মুভমেন্ট বাড়ে এবং কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন দূর হয়। এইসব ফাইবারসগুলোর মধ্যে কিছু ফাইবারস আছে যারা অন্ত্রের মধ্যে জলে দ্রবীভূত হয়ে জেলের মতন এক ধরনের জিনিস তৈরি করে অন্ত্র থেকে রক্তে গ্লুকোজ এবং কোলেস্টেরলের শোষণ কমিয়ে দেয়। ফলে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের রক্তে গ্লুকোজের পরিমাণ কমে এবং হাই কোলেস্টেরলের রোগীদের রক্তে কোলেস্টেরলের পরিমাণও কমে। এদের মধ্যে আবার কিছু কিছু ফাইবারস অন্ত্রে অবস্থিত ব্যাকটেরিয়ার দ্বারা ফার্মেন্টেড হয়ে বিভিন্ন রকমের দুর্গন্ধপূর্ণ গ্যাস তৈরি করে এবং এই গ্যাস পায়খানার রাস্তা দিয়ে মাঝে মাঝে বেরোতে থাকে। সেই জন্য সাধারণ লোকেরা বলে বেশি শাকসবজি খেলে পেটে গ্যাস হয়। এবারে আমরা আলোচনা করব উদ্ভিদ জগৎ থেকে প্রাপ্ত ফাইবারসগুলো কোন কোন খাবার থেকে পাওয়া যায়। এর উত্তর হলো সমস্ত রকমের শাকসবজি থেকে, বিভিন্ন রকমের ফল থেকে এবং ভুসি বা তুষ থেকে। এই ভুসি বা তুষকে ইংরেজিতে বলা হয় হাস্ক অর ব্রান। এবারে আমরা আলোচনা করব এই ভুসি বা তুষ জিনিসটা কি। ভুসি বা তুষ, যাকে আমরা ইংরেজিতে হাস্ক অর ব্রান বলি, সেইগুলো হলো ড্রাই হার্ড আউটার লেয়ার অফ সিডস স্পেশালি গ্রেনস, অর্থাৎ চাল, গম, ভুট্টা, যব ইত্যাদি খাদ্যশস্যের দানাগুলোর বাইরে যে শুকনো শক্ত লেয়ারটা থাকে সেইটাকেই সংগ্রহ করলে তাকেই বলা হয় ভুসি বা তুষ। ড্রাই হার্ড আউটার লেয়ার অফ নাটস, বিভিন্ন নাটসের বা বাদামের বাইরের দিকে শুকনো এবং শক্ত লেয়ারটা, এবং ড্রাই হার্ড আউটার লেয়ার অফ ফ্রুটস, বিভিন্ন ফলের বাইরের দিকে শক্ত এবং শুকনো লেয়ারটা, সেগুলোকেই বলা হয় ভুসি বা তুষ। এই ভুসি বা তুষ আবার দু রকমের হয়। শস্যের ভুসি বা তুষ, অর্থাৎ খাদ্যশস্য মানে ধান, গম, যব, ভুট্টা প্রভৃতি খাদ্যের প্রত্যেকটা দানার বাইরের দিকে শক্ত শুকনো লেয়ারটা জোগাড় করলে যেটা ভুসি বা তুষ তৈরি হয় তাকেই বলা হয় শস্যের ভুসি বা তুষ। এবং ফলের ভুসি বা তুষ, বিভিন্ন ধরনের ফলের বাইরে শক্ত শুকনো লেয়ারটা সংগ্রহ করলে যে ভুসি বা তুষটা তৈরি হয় তাকেই বলা হয় ফলের ভুসি বা তুষ। এই ভুসি বা তুষে ফাইবারসের পরিমাণ সব থেকে বেশি থাকে এবং এর পরিমাণ হলো প্রতি 100 গ্রামে প্রায় 70 থেকে 80 গ্রামের মতন। খাদ্যশস্য মানে সিরিয়ালস ও গ্রেনস, যেমন চাল, গম, ভুট্টা প্রভৃতি, এবং ওখান থেকে প্রস্তুত বিভিন্ন প্রকারের খাদ্য যেমন মুড়ি, চিড়ে, আটা, রুটি, ময়দা প্রভৃতি খাদ্যে এবং মাটির নিচের খাদ্যে যেমন আলু প্রভৃতি খাবারে কিন্তু ফাইবারস থাকে না, অথবা থাকলেও সেটা খুবই নগণ্য পরিমাণে থাকে। এখানে আমি দেখিয়েছি কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য বাজারে কিনতে পাওয়া যায় বিভিন্ন কোম্পানির বিভিন্ন ফাইবারসের ছবি। কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য বিভিন্ন ওষুধ কোম্পানি বিভিন্ন নামে বাজারে যে ফাইবারসগুলো বিক্রি করে সেগুলো আসলে হলো বিভিন্ন শস্যে বা ফসলের এই ভুসি বা তুষ। এই ভুসি বা তুষকে গুঁড়ো করে এর সঙ্গে বিভিন্ন রকমের ফ্লেভার মিশিয়ে বাজারে বিভিন্ন নামে বিক্রি করা হয়। এসবগুলোর ভুসি হলো এই রকমই একটা প্রোডাক্ট যার নাম আমরা প্রায় সবাই ছোটবেলা থেকে শুনে আসছি কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য। এই এসবগুলোর ভুসির সম্বন্ধে আমি আবার পরে আলোচনা করব।
এখানে আমি ছবিতে দেখিয়েছি ফাইবার জাতীয় জিনিসগুলো কোন কোন খাবারের মধ্যে বেশি করে পাওয়া যায়। আমি আগেই বলেছি এগুলো বেশি করে পাওয়া যায় বিভিন্ন রকমের শাকসবজি মধ্যে এবং বিভিন্ন রকমের ফ্রুটস এবং গ্রেনস বা শস্যদানার মধ্যে। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা জেনেছি যে আমরা যে ফাইবারসগুলো নিয়ে আলোচনা করছি সেইগুলো শুধু উদ্ভিদ জগতেই পাওয়া যায়। এখন আমরা জানব ফাইবারসের সেই অণুগুলো এক্স্যাক্টলি একটা উদ্ভিদের কোন অংশে পাওয়া যায়। এটা জানতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে সেই স্কুলের পড়া। আমরা জানি যে প্রত্যেকটা কোষের বাইরের চারিদিকে ওই কোষটাকে ধরে রাখার জন্য একটা পাতলা পর্দা থাকে যাকে বলা হয় সেল মেমব্রেন। এই হলো একটা প্রাণী কোষ এবং এই হলো একটা উদ্ভিদ কোষ। এই হলো প্রাণী কোষের চারিদিকে অবস্থিত একটা সেল মেমব্রেন এবং এই হলো উদ্ভিদ কোষের চারিদিকে অবস্থিত সেল মেমব্রেন। এই হলো সেল মেমব্রেন। কিন্তু উদ্ভিদ কোষের একটা বৈশিষ্ট্য হলো উদ্ভিদ কোষের এই সেল মেমব্রেনের বাইরের চারিদিকে আরো একটা বিশেষ শক্ত প্রাচীর থাকে যাকে বলা হয় কোষ প্রাচীর বা সেল ওয়াল। এই হলো উদ্ভিদ কোষের সেল মেমব্রেনের বাইরে অবস্থিত সেল ওয়াল। এইটাই হচ্ছে উদ্ভিদ কোষের সেল ওয়াল। ভালো করে লক্ষ্য করুন। তাহলে একটা প্রাণী কোষ এবং একটা উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্য হলো একটা প্রাণী কোষের চারিদিকে থাকে শুধু একটা সেল মেমব্রেন আর সেখানে উদ্ভিদ কোষের বাইরের চারিদিকে থাকে সেল মেমব্রেন এবং সেল ওয়াল। উদ্ভিদ কোষের এই সেল ওয়ালের মধ্যেই থাকে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, লিগনিন নামক প্রভৃতি ফাইবারসগুলো। সেই জন্য গাছপালার কাণ্ড এবং শাখা প্রশাখাগুলো শক্ত হয় এবং একটা গাছ সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। আমরা আলোচনা করছিলাম উদ্ভিদের কোন অংশে এই ফাইবারসের অণুগুলো থাকে। আগের আলোচনা থেকে আমরা জেনেছি যে প্রত্যেকটা উদ্ভিদ কোষের সেল ওয়াল বা কোষ প্রাচীরে এবং দুটো উদ্ভিদ কোষের মধ্যের জায়গাতে এই ফাইবারস অণুগুলো থাকে। এখানে ছবিতে আমরা একটা উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে অবস্থিত সেলুলোজ নামক ফাইবার অণুগুলোকে দেখানো হয়েছে। এই হলো একটা উদ্ভিদ কোষের কোষ প্রাচীর বা সেল ওয়ালের মাইক্রোস্কোপিক ছবি। সেই কোষ প্রাচীরের মধ্যে অবস্থিত এইগুলো হচ্ছে সেলুলোজ নামক ফাইবারসগুলোর গুচ্ছ। এই হলো সেলুলোজের অণু যেগুলো অনেকগুলো গ্লুকোজের অণু দিয়ে তৈরি। এই সেলুলোজের অণুগুলো একত্রিতভাবে একটা গুচ্ছ বা বান্ডল তৈরি করে। সেই বান্ডলগুলো এইভাবে উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে বা সেল ওয়ালে এইভাবে বিন্যস্ত থাকে। আমরা প্রায় সবাই ইসবগুলের ভুসির কথা ছোটবেলা থেকেই কম বেশি শুনে আসছি। এখন আমরা এই ইসবগুলের ভুসি বা তুষ নিয়ে একটু আলোচনা করব। ভুসি বা তুষ এদের ইংরেজিতে বলা হয় হাস্ক বা ব্রান। আমরা জেনেছি যে ভুসি হলো বা তুষ হলো শস্য বা গ্রেনসের বা বীজের বা সিডসের বাইরের শক্ত আবরণ বা খোসা যা সাধারণ ফসলের চোকলা নামে পরিচিত। এটি বিভিন্ন উদ্ভিদের বীজ বা ফলের প্রতিরক্ষামূলক বাইরের স্তরকে বোঝায়। ইসবগুলের ভুসি বা তুষ হলো ইসবগুল গাছের বীজের খোসা থেকে প্রস্তুত ভুসি বা তুষ। একে সাইলেম ভুসি ও বলা হয়। এই হলো সাইলেম বা ইসবগুলের গাছ। এই এদের সিডস থেকে প্রাপ্ত বা সিডসের খোসা থেকে প্রাপ্ত যে ভুসি বা তুষ
সেটা হচ্ছে এইটাই, সেজন্য একেই ইসবগুলের ভুসি নামে আমরা বলে থাকি এবং কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য খেয়ে থাকি। এই ইসবগুলের ভুসিতে বা বাজারে বিক্রি হওয়া ফাইবার নামে বিভিন্ন ভুসিতে ফাইবারের পরিমাণ হলো প্রতি 100 গ্রামে 70 থেকে 80 গ্রাম। তাহলে এখন আমরা বেশি ফাইবারযুক্ত খাবারের উপকারিতাগুলো নিয়ে আলোচনা করব। ফাইবারযুক্ত খাবারের উপকারিতাগুলো হলো, ইট মেক্স দ্য স্টুল বাল্কি অ্যান্ড সফট which is easy to pass, thus it prevents constipations and decreases piles and fissure। এর বাংলা হলো, যেহেতু ফাইবারযুক্ত খাবারগুলো স্টুলের পরিমাণকে বাড়ায় এবং নরম করে দেয়, সেই জন্য খুব সহজে আমাদের শরীর থেকে বেরিয়ে যেতে পারে এবং তার ফলে আমাদের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন দূর হয় এবং তার ফলে পাইলস এবং ফিসার এই দুটো অসুখ হবার সম্ভাবনা অনেক কমে যায়। এই ফাইবারযুক্ত খাবারগুলো রিডিউসেস দ্য লেভেল অফ ব্লাড সুগার অ্যান্ড ব্লাড কোলেস্টেরল লেভেল। বেশি ফাইবারযুক্ত খাবার খেলে আমাদের ব্লাড সুগার কমার সম্ভাবনা কমে যায় এবং রক্তে কোলেস্টেরলের পরিমাণও কমে যায়। ইট রিডিউসেস দ্য ইনসিডেন্স অফ হার্ট ডিজিজ, অর্থাৎ কোলেস্টেরল কমলে এবং ব্লাড সুগার কমলে হার্টের অসুখের সম্ভাবনাও অনেক কম হয়। ইট ডিক্রিজেস দ্য ইনসিডেন্সেস অফ কোলন ক্যান্সার। বেশি ফাইবারযুক্ত খাবার খেলে আমাদের কোলনের ক্যান্সার হওয়ার সম্ভাবনাও অনেকটা কমে যায়। ইট ডিক্রিজেস দ্য বডি ওয়েট। ফাইবারযুক্ত খাবার যেহেতু আমাদের হজম হয় না, পাখার সঙ্গে বেরিয়ে যায়, সেই জন্য আমাদের বডি ওয়েট বা শরীরের ওজনও কমতে থাকে। ইট রিডিউসেস দ্য সিমটমস অফ IBS, অর্থাৎ এই অসুখটার নাম হলো ইরিটেবল বাওয়েল সিনড্রোম। এই অসুখে কি হয়, সবসময় পেটে একটা কনকনে ব্যথা হতে থাকে, মাঝে মাঝে কনস্টিপেশন হতে থাকে, মাঝে মাঝে আবার পাতলা পায়খানা হতে থাকে। এই সমস্তগুলোকে মিলে বলা হয় একটা ইরিটেবল বাওয়েল সিনড্রোম। ফাইবারযুক্ত খাবার খেলে এই IBS হওয়ার সম্ভাবনাও অনেকটা কমে যায়। ইট রিডিউসেস দ্য ইনসিডেন্সেস অফ IBD। IBD পুরো কথাটার অর্থ হলো ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ। ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজের মধ্যে দুটো অসুখ পড়ে, সেটা হলো ক্রোনস ডিজিজ এবং কোলাইটিস। ফাইবারযুক্ত বেশি খাবার খেলে এই IBD বা ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ হবার সম্ভাবনাও অনেকটা কমে যায়। তাহলে আশা করি এতক্ষণে বোঝা গেল আমরা যে ফাইবার নিয়ে এত কথা বলি, ফাইবার খাওয়া ভালো, এই খাবারে এতটা ফাইবার আছে ইত্যাদি। আসলে সেই ফাইবারগুলো কি? সেই ফাইবারগুলো হলো উদ্ভিদ জগৎ থেকে প্রাপ্ত সমস্ত খাদ্যের মধ্যে ফাইবারের মতন যে সমস্ত লম্বা লম্বা অণুগুলো থাকে এবং যেগুলো আমাদের অন্ত্রে হজম হতে পারে না, সেইগুলোকে আমরা এক কথায় ফাইবার বলি। এদের রাসায়নিক নামগুলো হলো সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন ইত্যাদি। প্রাণী জগৎ থেকে প্রাপ্ত খাদ্যের মধ্যেও এই রকম লম্বা লম্বা ফাইবারের মতন প্রচুর অণু থাকে, যেমন অ্যাক্টিন, মায়োসিন, নার্ভ ফাইবার প্রভৃতি। এই অ্যাক্টিন এবং মায়োসিন অণুগুলো মাসল টিস্যুর মধ্যে থাকে, এগুলোও লম্বা লম্বা ফাইবারের মতো অণু, কিন্তু আমরা তাদের ফাইবার বলি না, কারণ এই সমস্ত অণুগুলো আমাদের অন্ত্রে গিয়ে হজম হয়ে যায় বা ভেঙে যায়, ফলে ওরা পায়খানার আয়তন বাড়াতে পারে না এবং পায়খানাকে ওরা নরম ও করতে পারে না। এছাড়াও প্রাণী এবং উদ্ভিদ জগতে আরো অনেক রকমের ফাইবারের মতন অণু আছে যেগুলোকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি না, যেমন বিভিন্ন প্রাণীর লোম, চুল, জুট, সিনথেটিক ফাইবার ইত্যাদি। জুট
উদ্ভিদ জগৎ থেকে প্রাপ্ত লম্বা লম্বা ফাইবারের মতো অণু, অথবা এদের আমরা ফাইবার বলবো। চুল, লোম প্রাণী জগৎ থেকে প্রাপ্ত। বিভিন্ন সিনথেটিক ফাইবার, এরাও লম্বা লম্বা, এদের অণুগুলো লম্বা লম্বা ফাইবারের মতন অণু, কিন্তু এদের আমরা ফাইবারস বলছি না, কারণ এগুলো আমরা খাই না। সেই জন্য এদের বলা হয় নন ডায়েটারি ফাইবারস। আর এতক্ষণ আমরা যে ফাইবারগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলোকে বলা হয় ডায়েটারি ফাইবারস। ডায়েটারি মানে খাদ্য হিসাবে যেগুলোকে গ্রহণ করা হয়, সেজন্য এদের বলা হয় ডায়েটারি ফাইবারস। কিন্তু আমরা ডায়েটারি কথাটা না বলে এক কথা শুধু আমরা ফাইবারস বলে থাকি। তাহলে ফাইবারসের আলোচনার শেষ পর্বে আমরা জানবো আমরা সাধারণত যে খাবারগুলো খেয়ে থাকি সেই খাবারগুলোর মধ্যে কতটা করে ফাইবারস থাকে। আমি এখানে যে হিসেবটা দেব সেটা ওই খাবারের প্রতি 100 গ্রামের মধ্যে কত গ্রাম করে ফাইবারস থাকে। বাঁধাকপি, প্রথমে আসি বাঁধাকপি, তাতে প্রতি 100 গ্রামের মধ্যে 2.5 থেকে 3.5 গ্রাম ফাইবারস থাকে। ফুলকপি, ওতে প্রতি 100 গ্রাম ফুলকপির মধ্যে 2 থেকে 2.5 গ্রাম ফাইবারস থাকে। বেগুন, ওতে 100 গ্রাম বেগুনের মধ্যে 2 থেকে 3 গ্রাম ফাইবারস থাকে। ব্রকলি 2.5 গ্রাম, পালং শাক 2.5 গ্রাম, লাল শাক বা রেড আমারান্থ 1.5 গ্রাম, কুমড়ো 1.5 গ্রাম, শালগম বা টার্নিপ 2 গ্রাম, পেঁপে 2 গ্রাম, লাউ 1 গ্রাম, শিম বিভিন্ন রকমের শিম হয়, যেমন অনেক রকমের আমি শিম দেখাচ্ছি, তাদের ইংরেজিগুলো বিভিন্ন, এবং এতে বিভিন্ন রকমের বিভিন্ন পরিমাণে ফাইবারস থাকে। সেটা নেট থেকে আপনারা দয়া করে দেখে নেবেন। ভেজানো ছোলা বা বয়েলড চানা 8 গ্রাম, প্রতি 100 গ্রাম ভেজানো ছোলাতে থাকে 8 গ্রাম ফাইবার। ভাজা ছোলা বা রোস্টেড চানা, ওতে প্রতি 100 গ্রাম রোস্টেড চানাতে থাকে 15 গ্রাম ফাইবার। মসুর ডাল 10 গ্রাম, মুগ ডাল 16 গ্রাম, রাজমা যাকে আমরা ইংরেজিতে বলি কিডনি বিন, তাতে 11 গ্রাম, সয়াবিন 9 গ্রাম, নেভি বিন, আমি নেভি বিনের ছবিটা দেখাচ্ছি, এইটা হচ্ছে নেভি বিন, এতে প্রতি 100 গ্রাম নেভি বিনে 11 গ্রাম ফাইবার থাকে। সাদা বিন, এইটা হচ্ছে সাদা বিনের ছবি, বা হোয়াইট বিন, এতে প্রতি 100 গ্রাম হোয়াইট বিনে থাকে 11 গ্রাম ফাইবার। গম 10 গ্রাম, ওটস 10 গ্রাম, ভুট্টা 13 থেকে 15 গ্রাম। এছাড়া আরো অনেক রকম খাবার আছে যার মধ্যে ফাইবার আছে, সেগুলো সবই আপনি নেট থেকে যার যেমন প্রয়োজন অনুসারে দেখে নেবেন, গুগল নেট থেকে। এবারে আসি ফলে। আপেলে 2.5 গ্রাম, কলা প্রতি 100 গ্রাম কলাতে 3 গ্রাম, নাশপাতি 3 গ্রাম, পেয়ারা 5 গ্রাম, শসা 2 গ্রাম। এগুলো সব হিসেব হচ্ছে প্রতি 100 গ্রামের মধ্যে কত গ্রাম ফাইবার আছে। এবারে আমাদের কোশ্চেন হলো আমরা প্রতিদিন কতটা করে ফাইবার খাবো বা খাওয়া উচিত। ডেইলি রেকমেন্ডেড ফাইবার ইনটেক হওয়া উচিত 25 থেকে 30 গ্রাম। ফাইবারসের ওপর একটা সম্পূর্ণ আলোচনার শেষে সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। এই আলোচনার শেষে সবাইকে আমার আবার অনুরোধ, হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের ওপর বাংলায় সহজ করে লেখা আমার একটা ছোট্ট বই আছে, সেটা কেনার ও পড়ার জন্য। এই বইটা কেনার জন্য ভিডিওতে দেওয়া QR কোডটা স্ক্যান করতে হবে, তাহলে ওয়েবসাইটে এই বইটা কেনার লিংক পেয়ে যাবেন। দাম মাত্র 219 টাকা। সবাইকে আমার আবার অসংখ্য ধন্যবাদ।